কালিদহের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু এই কেলি কদম্ব বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? তাই তো, যে কালিদহের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু এই কেলি কদম্ব বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? তাহলে কালি এমন শক্তি ছিল এই কেলি কদম্ব বৃক্ষটার যে সবাইকে মেরে ফেলেছে, ওই বৃক্ষটাকে কিছু করতে পারতে পারে। তবে এই ঘটনা জানতে গেলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে, ভালো করে শোনো। পুরাণে বর্ণিত মহামুনি কশ্যপের নাম আপনারা অনেকে শুনেছেন, ভালো করে মন দিয়ে শোনো, নাহলে বুঝতে পারবেন না। এক মনে শুনতে হবে, কথা বললে হবে না। মহামুনি কশ্যপের নাম আপনারা হয়তো শুনেছেন, অনেকে শুনেন না। তা এই মহামুনি কশ্যপের ছিল 11 জন ভার্যা। ভার্যা মানে স্ত্রী, 11টা স্ত্রী। তো 11 জন স্ত্রীর মধ্যে সবার বড় ছিল কদ্রু, আর সবার ছোট ছিল বিনিতা। তা এই কদ্রু বিনিতাকে দু চোখেও সহ্য করতে পারতেন না। মানে সবার বড় যে ছিল সে ছোটকে একদম সহ্য করতে পারতে পারে, কদ্রু বিনিতাকে দু চোখেও সহ্য করতে পারতে পারে। তো সমস্যাটা ঘটলো একটা কি নিয়ে জানো? একটা সাদা রঙের ঘোড়া কিনে, সাদা রঙের ঘোড়া কিনে। তা একদিন বিনিতা কি করেছে, জানালা দিয়ে দেখতে পেল যে একটা শ্বেত রঙের অশ্ব মানে সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। আর যেই না মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে, এই দৃশ্য দর্শন করে বিনিতা কদ্রুকে ডেকে বলছে, ও দিদি, ও দিদি, দিদি দেখবে এসো দিদি, দেখো দেখো কত সুন্দর একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে দিদি। তো কদ্রু এসে দেখতে পেল যে হ্যাঁ, কথাটা সত্যি, একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। কিন্তু ওই যে মাগো একটু আগে বললাম, কদ্রু বিনিতাকে তো কেউ সহ্য করতে পারে না। তো বিনিতা সাদা বলেছে, আমাকে তো সাদা বললে চলবে না, আমাকে কালো বলতে হবে, কারণ ওর কথার সঙ্গে তো কথা আমার মেলানো যাবে না। তো ও যেহেতু সাদা বলেছে, আমাকে কালো বলতে হবে, বিপরীত। তাই এদিকে কি হয়েছে, কদ্রু বলল কি, জল জানতে একটা কালো রঙের ঘোড়াকে তুই কিনা সাদা বানিয়ে দিলি, হ্যাঁ এই বাড়িতে চোখের মাথা খেয়েছিস? বিনিতা বলছে, কি বলছো কি দিদি, আমি দেখতে পাচ্ছি একটা সাদা রঙের ঘোড়া, আর তুমি কিনা বলছো ওটা কালো রঙের ঘোড়া। কি বলছিস বিনিতা, আমার মুখের উপর মুখ লাগাস? আমি বলছি তো ওটা কালো রঙের ঘোড়া, তো কালো রঙের ঘোড়া। কি বলছো কি দিদি? আরে আমি প্রমাণ জল তো দেখতে পাচ্ছি ওটা একটা সাদা রঙের ঘোড়া, আর তুমি কিনা বলছো কালো রঙের ঘোড়া। কি বললি, আমার মুখের উপর মুখ লাগাস, আমার সঙ্গে তুই তর্ক করছিস? আমি তো বলছি ওটা কালো রঙের ঘোড়া, তো কালো রঙের ঘোড়া। যেই না আমার কথা বলেছে, বিনিতা বলে উঠলো, বেশ আমি তোমাকে কথা দিচ্ছি, ঘোড়াটা যদি কালো রঙের ঘোড়া হয়, আমি তোমার কাছে আজ থেকে দাসী বিক্রি করব। তখন কদ্রু বলে উঠলো, বেশ বিনিতা, আমিও তোকে কথা দিচ্ছি, ঘোড়াটা যদি সাদা রঙের হয়, আমিও তোর কাছে আজ থেকে দাসী বিক্রি করব। হয়ে গেল আর দুই বোনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, এ বলছে সাদা রঙের ঘোড়া, আর সে বলছে কালো রঙের ঘোড়া। কিন্তু ঘোড়াটা কিন্তু সাদা রঙেরই ঘোড়া। কদ্রু মনে মনে চিন্তা করছে, আমি তো বিনিতার কাছে বলে দিয়েছি যে ওটা কালো রঙের ঘোড়া, কিন্তু এখন আমি প্রমাণ করবো কেমন করে যে ওটা কালো রঙের ঘোড়া। হরি বল। তা এই যে কদ্রু, আগে একটু জেনে রাখা দরকার, এই কদ্রু হচ্ছে নাগ বংশের মাতা। 60,000 নাগ বংশের মাতা ছিলেন এই কদ্রু। আর বিনিতা তখন কোনো সন্তান জন্ম দেয়নি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছিল। আর সেই ডিম্ব থেকে এখনো পর্যন্ত কোনো সন্তান জন্ম হয়। তাই কদ্রু কি করেছে, তার নাগ বংশ মানে সাপেদেরকে ডাকলো। আর যেই না তার সাপেদেরকে ডেকেছে, ছেলেদেরকে ডেকেছে, সঙ্গে সঙ্গে যেই না ছেলেদেরকে ডেকেছে, সাপেরা সবাই এসে হাজির হয়েছে। বলো মা, তুমি আমাদের ডাকলে কেন? তখন
বাবা তোদের যে ওই ছোট মা রয়েছে না, তোদের যে ওই ছোট মা বিনিতা, তার সঙ্গে আমার একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে ঝগড়া হয়েছে? বলে দেখ বাবা, ওই যে দেখতে পাচ্ছিস অদূরে, ওই অদূরে একটা সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ মা, আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে। বলে না না না, ওটা সাদা রঙের হলে চলবে না, ওটাকে কালো রঙের বলতে হবে। বলে মা, সেটা কি করে সম্ভব? জল জলতে একটা সাদা রঙের ঘোড়াকে কেমন করে কালো রঙের ঘোড়া বলবো? বলে এটাই তো। তবে শোন, তোদের মধ্যে যে সবচেয়ে কালো কালো যে সাপগুলো রয়েছিস, আমার কথা ভালো ভালো, তোদের মধ্যে যে কালো কালো সাপগুলো রয়েছিস, ওই কালো কালো সাপগুলো গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকবি যেন দূর থেকে দেখলে বোঝা যায় ওটা সাদা রঙের নয়, ওটা একটা জলজান্ত কালো রঙের ঘোড়া। যেই না বলেছে মায়ের আদেশ তো পালন করতেই হবে, তো কালো কালো সাপগুলো গিয়ে কি করেছে? কালো কালো সাপগুলো গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে রইল, কদ্র বিনিতাকে ডেকে দেখিয়ে দিচ্ছে, ওই দেখ বিনিতা, এতক্ষণ ধরে তুই যে ঘোড়াটাকে সাদা রঙের বলেছিলি, ওটা সাদা রঙের নয়, ওটা একটা জলজান্ত কালো রঙের ঘোড়া। আর যেই না বলেছি কালো রঙের ঘোড়া, বিনিতা দূর থেকে দেখতে পেল যে সত্যি সত্যি ঘোড়াটা কালো রঙের ঘোড়া। বিনিতা মনে মনে চিন্তা করলো, কি হলো তাহলে, কি আমি ভুল দেখেছি? দেখুন মা, ছলে বলে কলে কৌশলে আজকে কদ্রুর কাছে বিনিতা হেরে গেল। আর সেই দিন থেকে বিনিতা কদ্রুর কাছে সারা জীবন দাসী বৃত্তি করতে লাগল। দিন যায়, মাস যায়, বছর যায়, বিনিতা তখনও কোনো সন্তান জন্ম দেয়নি, মাত্র দুটি ডিম্ব প্রসব করেছে বাবা। সেই ডিম্ব থেকে কোনো সন্তান জন্ম নেয়। একদিন বিনিতা মনের দুঃখে, ক্ষোভে, অপমানে রেগে গিয়ে তার একটা ডিম্বকে নিয়ে অকালে মাটিতে আছাড় দিয়ে ফেলল। আর যেই না আছাড় দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে সেই ডিম্ব থেকে অর্ধ শরীর নিয়ে জন্ম হলো অরুণে। আর অরুণ জন্মগ্রহণ করে বলছে, মা সেই অরুণ পিতার কাছে যাওয়ার সময় বলেছিল, মা গো, তুমি যেমন আমায় অকালে ফাটিয়ে জন্ম দিয়েছো, ঠিক তেমনি ভাবে তোমার যে দ্বিতীয় ডিম্ব আছে, আমার মতো ওকে তুমি অকালে ফাটিয়ে জন্ম দিও না, কারণ ওর থেকে যে জন্ম নেবে তার নাম হবে গরুর, আর সেই তোমাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। দ্বিতীয় ডিম্ব থেকে দেখতে 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 সেই দ্বিতীয় ডিম্ব থেকে জন্ম হলো মাতৃভক্ত গরুর। আর গরুর জন্মগ্রহণ করে একদিন মায়ের কাছে বসে সমস্ত মায়ের ইতিহাস, দুঃখের ঘটনা শুনছে। গরুর করজোরে বলে উঠল, মা গো, অমা, একই পিতার স্ত্রী হয়ে তুমি কেন বড় মায়ের কাছে দাসী বৃত্তি করছো? মা বলো না মা, তুমি কি এই দাসী বৃত্তি থেকে কোনোদিন মুক্তি পাবে না? বলো না মা, বলো না, তুমি কি কোনোদিন পাবে না? বেশ, তুমি এখানে বসো মা, আমি ঠিক উপায় বের করে নিয়ে আসছি। তাই গরুর কি করেছে, ছুটতে
ছুটতে বড় মা কদ্রুর কাছে এসে বলছে, বড় মা গো, বড় মা, তুমি কি পারো না আমার মাকে তুমি দাসী বৃত্তি থেকে মুক্তি দিতে? বলো না মা, বলো তুমি কি পারো না? তখন কদ্রু বলে উঠলো, পারি রে গরুর, পারি, যদি তুই আমার একটা কাজ করতে পারিস। কি কাজ? বলো ভাই, কি কাজ করতে হবে? গরুর, তোকে যে একবার স্বর্গে যেতে হবে। গরুর করজোরে বলে উঠল, মা, স্বর্গ কেন? আমি আমার মায়ের সুখের জন্য, মায়ের শান্তির জন্য আমি নরকেও পর্যন্ত যেতে রাজি। বলো ভাই, কি করতে হবে? তখন কদ্রু বলে উঠল, গরুর, স্বর্গে আছে অমৃতের ভাণ্ড, আর তুই যদি সেই অমৃতের ভাণ্ড এনে যদি আমার হাতে দিতে পারিস, তবে আমি তোর মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি দেব। যা পেয়ে চলে যা। তাই সেই মায়ের আদেশে গরুর কি করেছে? স্বর্গে চলে গেলে। আর স্বর্গে গিয়ে নারায়ণ সেনার সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে। যেই না নারায়ণ সেনার সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে, গরুর নারায়ণ সেনাদেরকে পরাস্ত করেছে। যেই না নারায়ণের সেনারা পরাজিত হয়েছে, এইবার ইন্দ্রের সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে। আর ইন্দ্রের সঙ্গে গরুরের যুদ্ধ যখন হচ্ছে, ইন্দ্রদেব গরুরকে পরাজিত করতে পারছেন না। গরুর কি করেছে? ইন্দ্রদেবকেও পরাজিত করেছে। যেই না ইন্দ্রের মতো দেবতা পরাজিত হয়ে গেছে, এমন সময় ইন্দ্রদেব হাত হানা জড়ো করে বলছে, গরু, গরু, তুমি সত্যি করে বলো তো গরু, তুমি যে আমার সঙ্গে এই অমৃতের ভাণ্ড নিয়ে তুমি যুদ্ধ করছো, এই অমৃতের ভাণ্ড তুমি কি করবে? আমাকে সত্যি কথা বলবে? যেই না বলেছে, গরুর সমস্ত ঘটনা ইন্দ্রদেবকে খুলে বললেন। আর যেই না ইন্দ্রদেবকে খুলে বলল, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলে উঠল, আচ্ছা গরু, গরু, তুমি কি একবার ভেবে দেখেছো এই অমৃতের ভাণ্ড যদি সাপেরা যদি একবার পায়, তাহলে কি হবে ভাবতে পেরেছো? বলে কি হবে? বলে কি হবে বলতে পারছো না? অমৃত যদি সাপেরা একবার পায়, এই সারা পৃথিবীটা একদম সাপেদের রাজত্ব হয়ে যাবে। আর তুমি কি চাও এই সারা পৃথিবীটা সাপেদের রাজত্ব হয়ে যায়? বলে না, না, এটা সহ্য করতে পারবো না। এটা কি করে সম্ভব? সারা পৃথিবী সাপেদের রাজত্ব হয়ে যাবে। তাহলে আমি কি করব? বলে তুমি কি করবে? শোনো, শোনো, এই অমৃতের ভাণ্ড তুমি নিয়ে যাবে। আর নিয়ে গিয়ে তুমি একটা কুশের আসনের উপরে এই অমৃতের ভাণ্ড রাখবে। কারণ অমৃতের ভাণ্ড মাটিতে রাখা যায় না। কুশের আসনের উপর তুমি অমৃতের ভাণ্ড রাখবে। আগে তারপর কি করবে? তারপর তুমি তোমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। আগে তারপরে কি করবে? তারপর আমার ছেলে জয়ন্ত গিয়ে অদৃশ্য অবস্থায় এই অমৃতের ভাণ্ড স্বর্গে নিয়ে চলে আসবে। সাপেরা অমৃত পেল না, সব হয়ে যাবে। বলে সব তো হয়ে যাবে, কিন্তু অমৃতের ভাণ্ড যখন নিয়ে যাব, সাপেরা যদি বিশ্বাস না করে যে এটা অমৃতের ভাণ্ড, তাহলে কি করবে? বিশ্বাস তো করাতে হবে। বলে শোনো, বিশ্বাস যদি না করে, কিছুটা অমৃত নিয়ে তুমি ওই যে কুশের আসন, মরা ঘাস, তুমি মরা ঘাসে ছিটিয়ে, আর যেই না মরা ঘাসে ছিটিয়ে দেবে, সঙ্গে সঙ্গে মরা গাছ জ্যান্ত হয়ে যাবে। বলে হ্যাঁ, ঠিক বলেছে। বলে যাও, এবার তুমি চলে। এইবার গরুর কি করেছে না, সেই অমৃতের ভাণ্ড স্বর্গ থেকে নিয়ে আসবার সময়, ওই যে বৃন্দাবনে কেলি কদম্ব বৃক্ষ বলেছিলাম যার কথা, গরুর স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে আসবার সময় ওই কেলি কদম্ব বৃক্ষের উপর মাত্র 2 দণ্ডকাল বসে বিশ্রাম নিয়েছে। আর ওই যে বিশ্রাম নিয়েছিল, অমৃতের ভাণ্ড থেকে কিছুটা অমৃত ওই বৃক্ষের উপর পড়ে যায়। আর যেই না বৃক্ষের উপর পড়ে যায়, সেই থেকে ওই কেলি কদম্ব বৃক্ষ অমর